সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তোমার বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে মুখ ধুয়ে আগে গোপালকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তারপরে এই প্রতিদিন যা কাজ থাকে মানে সকালবেলা একটুখানি আগে ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমার রান্নাঘরে যাই। জানো এই ছোট্ট সংসারে না সব কিছু বড় না হলেও এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে আমার অনেকটা শান্তি থাকে। জানো তো, অনেক সময় ভাবি জীবনে হয়তো বড় কিছু পাইনি, কিন্তু নিজের হাতে গড়া এই ছোট্ট সংসারটা আমার কাছে সব চাইতে বড়। জানো তো, সব কিছু বুঝিয়ে শুনে হিসাব করে সংসারে চালিয়ে নিচ্ছি। কখনো কষ্ট থাকে, কখনো ক্লান্তি থাকে, তবু দিনের শেষে মনে হয় এই তো আমার পৃথিবী। এইভাবেই আজকে দিনটাকে শুরু করলাম। আর এই এখন ঝাঁটটার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাঘরে যাব। এখন ফার্স্টে দাদি আগে চা করব, চা করে তনুতা আমাতে আগে খাবো, তারপরে গিয়ে রান্না বসাবো। গরম পিয়াল কি চাই হো। ওই একদম নাচবি না। আমার এই চালের হাঁড়িটা সব রকম কাজ করে, যেমন একটা ঘটির কাজ করে। ভেতরে চাল আছে, কিন্তু চাল ধোয়া জল না গাছে দিলে বলে কি গাছে মানে সার হিসাবে একটা কাজ হয়, গাছের মানে খুব উপকার। জানো তো, চাল ধোয়া জল এমনি মুখের জন্য খুব ভালো। জানো তো, মুখে একটু চাল ধোয়া জল দিলে রেগুলার মানে স্প্রে করতে পারলে মুখে মানে স্কিনে খুব মানে আসে, গ্লো আসে। জানো তো, কিন্তু এখনকার চালে তো তোমার অনেক রকম দেওয়া থাকে না, ওই জন্য আমার ভয় লাগে দিতে। তবে আমি দেখি ইউটিউবে অনেকে দেয়, কিন্তু আমি দিই না। সেই জন্য তোমাদের বলে দিলাম। গাছে একটা ফুল ফুটেছিল, আজকে তুলে নিয়ে এসে বজরংবলী পায়ে দেবো। জানো, আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো, ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছ দিয়ে করবো, বেশ ভালো লাগবে খেতে। আর ফ্রিজে একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা ভাবছিলি মটর কড়াই দিয়ে করবো, তারপরে বললাম না থাক, বরঞ্চ একটুখানি ঘুগনি করি বলে কালকে রাত্রিবেলা কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপি করবো বলে, কিন্তু সকালবেলা আর বাঁধাকপি করতে ইচ্ছা করলো না, ওই জন্য একটু ঘুগনি করে দিচ্ছি। তুমি অফিসে নিয়ে যাবে। আর এই 3 জায়গায় রান্না হচ্ছে, দেখো দুটো গ্যাসে দুটো বসিয়েছি, একটা ইন্ডাকশনে বসিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। জানো তো, খালি রুটিটা হয়নি, রুটিটা করলেই তোমার হয়ে যাবে। মাছের তরকারিটা হয়ে গেছে, লাস্টে একটুখানি ধনে পাতা রেখে ফ্রিজে ছিল, ওটা বার করে অল্প একটুখানি সামান্য দিয়ে দিলাম। দিয়ে এবারে গরম গরম বেশ ভাত দিয়ে একটু লেবু নিগড়ে খেতে বেশ ভালোই লাগে। জানো তো, এটা একটুখানি এখানে ঠান্ডা হতে দেবো, তারপরে তোমার নিয়ে গিয়ে এতে রাখবো, তোমার ওই টেবিলে রাখবো। আর এই দেখো না কত বাসন পড়েছে, এই বাসনগুলো আমাকে মাছ ধরে তনু বেরিয়ে যাক, তারপরে বাসন মাজবো। আর এই এখন রুটিটা করে নিলাম, রুটিটা এর মধ্যে দিয়ে দিলে না রুটিটা বেশ ভালো থাকে। জানো তো, ঘামটা জড়ায় না, আর ঘাম হয়ে গেলে না রুটিটা ভিজে যায়, তনু খেতে চায় না। জানো তো, তো চলো এটা করে নিয়ে গিয়ে রান্না তো হয়ে গেছে, ঘুগনিটাও ঠান্ডা হয়ে গেছে, তনুকে একটুখানি গুছিয়ে ব্যাগেতে পুরে দিই, দিয়ে তারপরে তনু বেরিয়ে গেলে সংসারের কাজ করব। আর এখানে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। তনু গেছে চান করতে, ও চান করলেই চান করে বেরোলেই আমি ভাতটা বেরো দেবো, খেয়ে দেবো, বেরিয়ে যাবে। আগের দিনের ব্লগে তোমাদের সকলের কমেন্ট আমি পড়েছি, তোমাদের সকলের কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদের সকলের মতামতের জন্য। আমি আমার জীবনের কিছু অংশ শেয়ার করি, কারণ অনেকেই এতে নিজের জীবনের গল্পটা খুঁজে পায়। তবুও তোমাদের সকলের কথাই আমি মাথায় রাখবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগের দিনের ব্লগেতে শ্রাবণী গাঙ্গুলি দারুণ একটা কথা বলেছো, আমাদের তো দেখার কেউ লোক নেই, তাই আমাদের ভগবান দেখেন। একদম ঠিক বলেছো। তোমাদের সকলকে একটা কথা বলি, জানো তো, হনুমান চালিসা পড়ো। হনুমান চালিসা পড়লে না অনেক কিছু মানে বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যায়। জানো তো বন্ধুরা, তাই আমি রেগুলার হনুমান চালিসা পড়ি। জানো, এটা আমি মানে আমার নিজের ফিলিংস থেকে তোমাদেরকে বললাম। জানো তো, আচ্ছা জয়শ্রী জিজ্ঞাসা করছিলে তনু কি নিয়ে পড়াশোনা করছে। তনু তোমার কমার্স নিয়ে পড়াশোনা করেছে, অনার্স। আর তোমার সিএমএ নিয়ে করছে, এই কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, ওটা নিয়ে এখন ইন্টার্নশিপ করছে। ওটাও তোমার ইন্টার্নশিপটা চলবে তোমার 1.5 বছরের জন্য, ওটা চ্যাটার ফর্মে করছে, তারপরে ফাইনাল দেবে। আর তনুর এখন এজ চলছে তোমার 22 বছর। আচ্ছা সুদীপ্তা ভট্টাচার্য জিজ্ঞাসা করছিলে তোমার কানেরটা সোনার। হ্যাঁ গো সোনার, তুমি কেন চাকরিটা ছাড়লে? বেশ তো সময়টা কাটতো, ইনকামও হতো। হ্যাঁ ভালোই লাগতো সময়টা, স্টুডেন্টদের সঙ্গে পড়াতাম, একটু গল্প করতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু এই যে দিনের শেষে মাসের শেষে স্যালারিটা তো দরকার, স্যালারিটা দিচ্ছিল না, সেই জন্য আমি 2 দিন যাইনি। তো সেই জন্য
উনি বললেন যে তাহলে তোমাকে আর আসতে হবে না। আমি ওই জন্য যাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু উনি কিছুটা মিথ্যে কথা বলে দিলেন স্টুডেন্টদের ঘরে। তারা আবার আমাকে ফোন করা চালু করে দিল। তারা বললো কি যে ম্যাডামের নাকি পা ভেঙে গেছে। তো আমাকে সব স্টুডেন্টরা ফোন করলো, বললো ম্যাডাম আপনার পা ভেঙে গেছে সেই জন্য আসছেন না? আর না, আমি সুস্থ মানুষ। বলে তারা যাচ্ছেন না। আমি তাদেরকে আর বলিনি যে আমি এরকম স্যালারিটা পাইনি। তবে আমি ভিডিওতে যেহেতু বলছি, এখানে আমার অনেক স্টুডেন্টরা দেখে, তারা সবাই মোটামুটি জানতে পেরে গেছে, ঠিক আছে, যে আমাকে স্যালারি দেয়নি বলে আমি যাইনি। তো আমি একবার যখন ছেড়ে দিয়েছি তখন আমাকে হাজারবার ডাকলেও আমি সেখানে আর যাই না। আর এই আমি এখন গেটের সামনেটা জল দিয়ে আবার আজকে ধুচ্ছি, জানো তো। গেটের সামনেটা যেন ময়লা ময়লা মতো হয়ে আছে। তারপর তনু ওই ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে। আমি বলছি পরিষ্কার করে ধোয়া, বলছে না এখানটা যেন মনে হচ্ছে দাগ লেগে আছে। ওই জন্য আমি কি করবো, আজকে আবার জল নিয়ে পা দিয়ে ঘষে ঘষে আবার সব পুরো পরিষ্কার করে ওখানটা ধুলাম, দিয়ে আবার সিঁড়িটাও একবারে ঝাঁট দিয়ে দিলাম। আর নিচের সিঁড়িটাতেও আবার ওখানটাতেও মানে পটি করে রেখে দিয়েছে, ওটাও মারিয়ে মানে চারদিক করেছে। আমার পক্ষে তো সম্ভব না পুরো সিঁড়ি ফিরে ধোয়া। তাই তনু বলছে তুমি এত সিঁড়ি ফিরে ধুয়েছো কেন? আমি বলছি যে আর বলিস না, তুই ওরকম করে যাচ্ছিস আর আমারও যেন সেই নোংরা হয়ে আছে বলে কিরকম একটা লাগছে। ওই জন্য গোটা সিঁড়িটা আমি মানে এই চাতাল পর্যন্ত, আমি নিচ পর্যন্ত যাইনি, এই গোটা চাতাল পর্যন্ত ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। রামনবমীর দিনকেও পুরো এই গোটা চাতালটা পুরো একদম ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপরেও দেখো আবার কত থেকে নোংরা চলে এসছে যেখানে। আসল কথা পায়ে পায়ে তারপর ধুলো ওড়ে, তো ওই জন্য। চান হলো, পুজো হলো, এখন খাবার রেডি করে নিয়েছি। আজকে আমার বাসন সেরাম কিছু পড়বে না, কারণ একটাই থালা পড়বে, একটাই বাটি পড়বে, এইটা আর এইটা। আমি কারণ হাঁড়ি ফাড়ি সব মেজে পরিষ্কার করে দিয়েছি। কি হবে, আমার তো ঠান্ডা ভাব, আর হাঁড়ি রেখে কি হবে, হাঁড়ি থেকে বার করে মানে প্লেটে সাজিয়ে নিয়েছি। ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে। আজকে ফোন করেছিলাম, বললাম আমি ওয়াইফাই নেবো না, আমি আপনাদের থেকে বন্ধ করে এয়ারটেল থেকে নিয়ে নেবো। বলছে না না না, আমি আজ সন্ধ্যাবেলায় যাচ্ছি, আপনার যে রাউটারটা আছে ওটা আমি চেঞ্জ করে দেবো। দেখো একটা ভালো কাস্টমার, আমি ঠিক টাইমে টাইমে পয়সা দিয়ে দিই, ঠিক আছে, আমার পয়সা দিতে লেট হয় না। কিন্তু আমার যদি একদিন লেট হয় আমাকে কি ওটা দেবে? মানে একদিন নেট দেবে? দেবে না। আধা ঘন্টার জন্য হয়, যদি 10 মিনিটের জন্য যদি লেট হয় না, সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করে দেয়। কারণ প্রথম দিন তো, প্রথম কিছুদিন আমি মানে বুঝতে পারিনি, মানে আমার তো 16 তারিখে এরকম দিতে হয়। আমি কি করেছি, 16 তারিখ হয়ে গেছে, আমি যে নেটটা কেন চলছে না আমার মনে নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। তারপরে ফোন করলাম, বললো কিছু আপনার রিচার্জ শেষ। আমি বললাম ও আচ্ছা, মানে 10 মিনিটের মধ্যে আপনার বন্ধ করে দিলেন সাথে সাথে? বললো হ্যাঁ, রিচার্জ ততক্ষণ পর্যন্ত হবে, তারপরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো যখন ওটা ওরকম নিয়ম, তাহলে আমারটাও তো মানে কন্টিনিউ আমাকে সার্ভিস দিতে হবে ভালোভাবে, যাতে আমি যে প্রতি মাসে আমি একদম মাসে এতে টাকাটা দিয়ে দিচ্ছি, আমি একদম লেট করছি না, তাহলে আমি কেন এরকম সার্ভিস নেবো? আমি বলেছি আমি নেবো না আপনাদের থেকে, আমি এয়ারটেল কিংবা জিও থেকে নিয়ে নেবো, ভালো হবে। তো আমি বলছি না না না, ওরম করবেন না, আপনি করুন, আমি সন্ধ্যাবেলায় যাচ্ছি, গিয়ে সেটটা বক্সে চেঞ্জ করে দেবো। কী জানি আজকে আসবে বলেছে 7টার সময়, এসে সেটটা বক্সটা বলছে, এই সেটটা বক্স বলছি ওই রাউটারটা চেঞ্জ করে দেবে। এই যে রাউটারটা, এই রাউটারটা চেঞ্জ করে দেবে। আর এই যে সেটটা বক্সটা রয়েছে, টিভিটা চলে, আমি ভাবছি সেটটা বক্স আর চালাবো না, কারণ আমার ফোনটাতেই দেখি আমরা বেশিরভাগ। আর যদি মানে লাইনটা আমি যদি টিভিতে নিয়ে নিই, তাহলে আমাকে এই টাকাটা বেঁচে যাবে, মানে সেটটা বক্সে যে টাকাটা দিতে হচ্ছে ওই টাকাটা বেঁচে যাবে। এইখানে আরেকটু কিছু পয়সা দিতে হবে, দিলে আমার টিভিটাতে চলবে। তো আমি বলেছি ওনাকে যে আমার তো স্মার্ট টিভি নয়, আমাকে একটা বক্স দেবে, বক্সটা দিলে এখান থেকে ডাইরেক্ট কানেকশানটা হয়ে যাবে। আজকে আসুক, আগে আমার এই রাউটারটা চেঞ্জ করে দিক, তারপরে আমি একটা বক্স লাগিয়ে টিভিতে কানেকশান করে নেবো ভাবছি। তাহলে টিভিটা আমি চালিয়ে চালিয়ে দেখতে পাবো, নাহলে ফোনটা চালিয়ে চালিয়ে দেখার থেকে চার্জ ফুরিয়ে যাচ্ছে, এই ফুরিয়ে যাচ্ছে, ওই ফুরিয়ে যাচ্ছে, একবার করে চার্জ দাও, এই করো। তার থেকে যে টিভিটা চালালে টিভিটাও আমার চলবে, দেখাটাও হবে, পয়সাটা একটু বাঁচবে, সব রকম চিন্তা করে দেখলাম। তো চলো, অনেক বললাম তোমাদেরকে, যা যা করি তোমাদেরকে সবটাই মানে বলি, যে আমার কি আমি করব আর ঠিক করে নিচ্ছি, কারণ একটু তো বুঝে চলতে হবে না। কারণ এইদিকে আমার যদি কেবিলটা যদি দেখতে যাই, মোটামুটি আমার ধরো না 50 টাকার মতো বেশি আছে, কেন আমি 50 টাকা বেশি দিয়ে যাবো, আমার ওটাতে বাঁচলে তো বাঁচবে। ওই জন্য আমি ভাবছি ওয়াইফাই করে নেবো, আর মানে এটা নেবো না, ওই সেটটা বক্সের এটা অপশানটাকে বন্ধ করে দেবো। বলছে ঠিক আছে ঠিক আছে। আমি যদি আপনাদের ওয়াইফাইটা ভালোভাবে সার্ভিস দেন তো, বলছে না না, আমি সেটটা ওই রাউটারটা চেঞ্জ করে দিলে আপনার ভালো সার্ভিস হবে। ঠিক আছে, আপনি যাকে আপনাদের যে মেন তাকে নিয়ে আসুন, আমি তার সঙ্গে কথা বলবো। বলছে ঠিক আছে। তো চল এখন খাই, খেয়ে দে, তারপরে তোমার যা হয় হবে। বাসন বেশি নেই, কটা বাসন মাজবো, নিজে একটুখানি বসে রেস্ট নেবো, তারপর বিকালবেলা আছে। আজ আবার শনিবার, আমার তনুর আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 4টের মধ্যে, জানো তো। আর এই এখন 5:30 বাজে,
খেয়ে দিয়ে উঠে বাসনগুলোকে বেসিনের মধ্যে জলে ভিজিয়ে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম, জানো তো। এখন গ্রীষ্মকাল তো, পেটে ভাত পড়লেই, মাথার উপরে পাখা চললেই ঘুম পায় জানো। আর দুপুরবেলা এমনিতে ঘুমানো ভালো, জানো তো। যাই হোক, ভাত খেয়ে উঠে সঙ্গে সঙ্গে না ঘুমিয়ে 10 মিনিট পরে ঘুমানোই ভালো। কিন্তু আমি আবার ওই ফোনটা দেখতে থাকি, তো দেখতে দেখতে আমার চোখটা কখন লেগে যায় বুঝতে পারি না। একদম 5:30 বাজে ঘুমটা ভাঙলো। আর তনু ফোন করলো, বললো কি যে আমি উঠে পড়েছি ট্রেনেতে। আমি বলছি ঠিক আছে। আমি ওই জন্য বলি না, চাদর ফাদরগুলো পেতে নিয়ে ঘর দালানটা ঝাড় দিয়ে নিই, দিয়ে বাসনগুলো গোছানোর আছে, বাসনগুলো গোছাই, গুছিয়ে জামাটা চেঞ্জ করে তারপর তোমার সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর তনু আসবে, তারপর চা করবো। এই কাজগুলো তো বিকালের দিকে থাকে না। তনু চলে এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম চা খাবি না কফি খাবি, বলে দুধ আছে। আমি বলছি হ্যাঁ দুধ আছে। বলছে তাহলে দুধ দিয়ে কফি করো। তার সাথে একটু পপকর্ন ভেজে নিয়েছি। আগের দিনে সুস্মিতা চক্রবর্তী বলছিলে মোমোগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, মোমোগুলো খেতে দারুণ হয়েছে জানো তো। আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম। শ্বশুর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন খালি হাতে বেরিয়েছিলাম, জলের গ্লাসটাও ছিল না। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আর পম্পা বোস, তুমি সেখানে কমেন্ট করে বলেছো যে তুমি ঘরে এত কিছু জিনিস কি করে করলে, এটা কি পসিবল? কেন পসিবল নয় ভাই, আমি চাকরি করতাম। আর মানুষ চাকরি করলে তো আস্তে আস্তে একটা একটা করে জিনিস কেনে, তো সেই হিসাবে আমিও কিনেছি। আর ছোট ঘরে যে খাট, আলমারি, ড্রেসিং টেবিলটা, সেটা তো আমি ডিভোর্সের পরে করতে অর্ডার হয়েছিল যে আমার জিনিসগুলো যাতে ফেরত দিয়ে দেওয়া হোক। সেই জন্য সেই জিনিসগুলো আমি ফেরত পেয়ে গেছি। কাঁসারের বাসন থেকে আরম্ভ করে সবটা তো তুলে নিয়ে আসতে পারিনি ওখান থেকে, তবু যতটা পেরেছি মানে নিয়ে এসেছি, কারণ সবটা তো আনা সম্ভব নয়। 16 বছরের সংসারে কত কি করেছি, ওখানে আরো কত কাঁসারের বাসন টাসন হ্যানা তেনা আছে, সেগুলো কি আর তুলে নিয়ে আসতে পেরেছি? নিয়ে আসতে পারিনি, মনেই নেই। আর কিছু জিনিস তো ব্লগ চলাকালীনই কিনেছি, তখন তো আমার পুরাতন বন্ধুরা সবাই জানে আমি কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি একটা একটা করে জিনিস কিনেছি। এটা কি একটা বছরের মধ্যে সব কিনে নিয়েছি এরকম নয় ভাই। এটা যখন আমি চাকরিটা করতাম সেই তখন থেকে আস্তে আস্তে করে পয়সা জমিয়ে জমিয়ে ইনস্টলমেন্টে আমি অনেক জিনিস ঘরে করেছি। ঘর সাজানোর শখটা আমার আজকের নয়, ঘর সাজানোর শখটা আমার বরাবরই। প্রথম যখন ফ্ল্যাটে এলাম তখন আমি মেঝেতে শুতাম, বুঝলে তো। আমফান ঝড় গেল, তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ঘরে একটা বাতিও নেই যে জ্বালাবো, বুঝলে তো। তখন আমি চুপ করে, একটা ভাঙা চেয়ার ছিল, ওরা রং করতো, সেই ভাঙা চেয়ার রেখে দিয়ে গেছিলো, সেই ভাঙা চেয়ারের উপরে উঠে চুপ করে বসেছিলাম। মানে ঘরে চারদিক থেকে তো ঝাপড়ে জল ঢুকছে, ভয় পাচ্ছে, কি করব, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, মানে চারিদিক থেকে মানে এরকম অবস্থা। তো যাই হোক, সেটা একটা দিন গেছে। তারপরে আমফানের পরে তনু এলো আমার কাছে। তনু তো আমার তো মেঝে শুতাম, একটা কাঠ পাতা ছিল, ওই কাঠের উপরে শুতাম। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে শীতকাল পড়তে শুরু হলো, তখন তনুকে নিয়ে মেঝেতে শোবো। তারপরে ওই জন্য বললাম না, এক কাজ করি, বরঞ্চ একটা খাট কিনি বলে তখন একটা খাট কিনতে গেছিলাম আমাদের আন্দুলে, জানো তো। ওই খাটটা আমার ইনস্টলমেন্টে কেনা। আস্তে আস্তে ধীরে ধীরে আমি খাটের টাকা শোধ করেছি। তখন আমি চাকরি করতাম, আর চাকরি করলে তো জানোই আস্তে আস্তে যেমন সংসারটাও চালাতে হয়, আস্তে আস্তে আমি জিনিসগুলো একটা একটা করে করেছি। আমি জীবনে অনেক কষ্ট করেছি। আমি একটা ব্লগও করেছিলাম, পিছনের দিকে দেখবে, একদম নিচের দিকে আছে। সেখানে আমার অনেক বন্ধুরাই কমেন্ট করেছে, বলেছে যে তুমি এরকম ব্লগ বানিও না, আমাদের দেখে খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি ভালোটা দেখানোর, পজিটিভটা দেখানোর। আমার ক্যামেরার আড়ালে যে কষ্টটা, সেটা তো আমি তোমাদেরকে তুলে ধরি না, আর তুলে ধরাটাও উচিত নয় আমার, কারণ সবটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি সবসময় আমার ভালো দিকটা, পজিটিভ দিকটা তোমাদেরকে সবসময় দেখাই। আর এই তোমার কি বলতে গেলাম যেন, গুরুরা আসছে, ওদের কারখানায় তোমার যে ডাঁটা গাছ আছে, সেই ডাঁটা গাছে ডাঁটা হয়েছে। বলছে খাবি? বলছি হ্যাঁ খাবো না কেন। বলছে ঠিক আছে, তাহলে তোকে সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে আসবে। বলছি ঠিক আছে, তাহলে তোরা দুজনে আসবি। আর ওরা দুজনে আসছে দিতে। আমার তো আটা মেখে রেখে দিয়েছি, ঘুগনি আছে, রাত্রেবেলা ঘুগনি আর রুটি হোক, কিংবা একটুখানি পরোটাও করে নিতে পারি, কারণ কালকে একটুখানি ময়দা আছে, সেটাকেও বার করে রেখে দিয়েছি। ওরা শক্ত বলে এখনো করিনি, ওটা একটু নরম মতো হয়ে গেলে করে নেবো। আর আসুক, আসলে ওদের সঙ্গে একটু বকবক করি, আর তারপর রুটি ফুটি করবো, করে তারপরে খাওয়া হবে। আর এমনি ঘরের কাজ কিছু নেই। আজ সন্ধ্যাবেলা ওয়াইফাই, ওই যে বললাম রাউটারটা লাগাতে আসার কথা ছিল, আসেনি। কি জানি কালকে আবার হয়তো আসলেও আসতে পারে। আর তুমি এই ঘরে পড়ছে, এই ঘরটা আর পড়েনি। আমি বললাম যে এই ঘরটা গিয়ে বসে পড়, কারণ যদি বাই চান্স কাজ করতে আসে আবার সেই সব তোলাতুলি করবি, তার থেকে ও ঘরটা বসে পড়। তো ও ঘরটা ওর জন্য বসে বসে পড়ছে। তো চলো এখন রাখি, ওরা আসুক, আসলে একটু ওদের সঙ্গে বকবক করি, তারপর রুটি করবো। এই হলো রাতের ডিনার।
একটা পরোটা ময়দা আর একটা আটা, আর সকালে ঘুগনিটা করেছিলাম ওই ঘুগনিটাই। এখানে হচ্ছে আমার একটা ময়দা পরোটা আর মুড়ি নিয়ে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি চলে এসেছি এখন এখানে। তুমি এখানে পড়ছিল, পড়তে পড়তে ও ঘরে চলে গেল, বললো কি যে আমি এখানে পড়বো না। আমি বলছি, ঠিক আছে যা তাহলে ও ঘরে, বলে চলে গেল। আমি এখানে বসে বসে একটু এডিট করবো। বুলুদের আসার কথা ছিল, এলো না। ওদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টিটা কি করেছি আমরা খেয়ে নিয়েছি। মানে আমি দুটো খেয়ে নিয়েছি, তুমি একটা খেয়ে নিচ্ছি, এখন আছে। আমাকে তুমি বলছে তুমি মিষ্টি খেও না রাত্রিবেলার দিকে। আমি বলছি যে না না আমি একটা খাবো, আমি একটা বলে দুটো খেয়ে নিচ্ছি। ওকে একটা দিচ্ছি, আমি একটা খাচ্ছিলাম, যেই দিকে চোখ ঘাড় ঢুকেছে আমি আর একটা ফ্রিজ থেকে বার করে খেয়ে নিচ্ছি। আমি না মিষ্টি দেখলে না একদম লোভ সামলাতে পারি না গো। মানে মিষ্টিটা কিরাম যেন আমাকে যেন টানে আকর্ষণ করে, জানো তো, বলে খা খা খা, আর আমি খেয়ে নিই জানো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানেই রাখি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, পাশে থেকো, সাথে থেকো। তোমাদের কমেন্ট করে খুব ভালো লাগলে, মানে খুব ভালো লাগে, ঠিক আছে। আর আজকাল মাথার এখানটা খুব যন্ত্রণা করছে বলে আমি এবার চশমাটা পরলাম। আর এমনিতে আমি যখন ভিডিওটা এডিট করতে বসি না, চশমাটা পরেই বসি জানো তো। কালকে ভাবছি একটুখানি মাথায় করতে হবে, ওই হেনা করতে হবে। অনেক দিন হয়ে গেছে হেনা ফেনা করিনি তো। চুলগুলো যেন একটু একটু করে এখানে এখানে দেখছি সাদা সাদা যেন উঁকি মারছে, জানো তো। মনটাকে খুশি রাখতে হবে আর নিজেকে সবসময় সুন্দর রাখতে হবে, বুঝলে তো। তবে দেখবে তোমার চারিপাশটা খুব সুন্দর লাগবে।